চ্যাপ্টার 16.2 লাস্ট ক্লাসে আমরা ফর্মুলাগুলো লিখে দিছিলাম। ফর্মুলাগুলো একটু আবার শেয়ার করতেছি। তো এখানে আয়তক্ষেত্র, সমান্তরিক, রম্বস, বর্গক্ষেত্র এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই নির্ণয়ের 5টা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলা অলরেডি দেয়া হয়েছে। এর মধ্যে আমরা বোধহয় অনেকগুলো অঙ্ক করে দিয়েছিলাম তোমাদের। অঙ্কগুলো ছিল 16.1 থেকে 6 পর্যন্ত আমরা বোধহয় সবগুলা করছি। 1 থেকে 6 পর্যন্ত সবগুলা হয়েছিল। এর মধ্যে মনে হয় তোমাদের আমি 2 নাম্বারটা কাজ দিছিলাম। করছো ভেরা সবাই? জি ভাইয়া। ওকে ফাইন, পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। আর পরের পেজেও আমরা কয়েকটা করছিলাম, আমি একটু তুলে ধরতেছি তোমাদের সামনে। দুঃখিত। পরের পেজে আমরা করছিলাম 7, 8, 9 নাম্বারটা হয় নাই বোধহয়। আমরা লাভ দিয়ে 11 নাম্বারটা বোধহয় করছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই দেখো। ওকে, সো 10 নাম্বার আজকে আমরা প্রথমে করতেছি। এখানে আমাদের যে অঙ্কগুলো বাকি আছে নাম্বারগুলো বলে দিই। 9, 10, 12, 13, 14, 15, 16 এই অঙ্কগুলো আমাদের বাকি আছে। তো এর মধ্যে 15, 16 যেগুলো সেগুলো থেকে অবজেক্টিভ বা জ্ঞানমূলক কোশ্চেন আসে, সহজ। সো আমরা প্রথমে 10 নম্বর অঙ্কটা করি। একটা রম্বসের পরিসীমা দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ। রম্বসের 2টা কর্ণ, এর মধ্যে একটা ছোট একটা বড় হয়। ছোট কর্ণটা দেওয়া আছে 54 সেন্টিমিটার। অপর কর্ণ মানে বড় কর্ণটা নির্ণয় করতে বলছে। আর ক্ষেত্রফল তোমাদের হয়তো মনে আছে, রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। 10 নম্বর থেকে আমরা স্টার্ট করতেছি। পরিমিতির মধ্যে অনেক সময় জ্যামিতিক উপপাদ্যগুলো একটু লাগে। যেমন এই রম্বস, এটা রম্বস, 4 বাহু সমান, ক্ষুদ্রতম কর্ণটা 54, বড় কর্ণটা নির্ণয় করতে বলছে। সাপোজ এটা একটা রম্বস যার ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে এসি আর বৃহত্তম কর্ণ হচ্ছে বিডি। ক্ষুদ্রতম কর্ণটা দেয়া আছে 54 সেন্টিমিটার আর রম্বসটার পরিসীমা দেয়া আছে। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, সবগুলা বাহু সমান, তাহলে বলো রম্বসের পরিসীমা কত? রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে রম্বসের পরিসীমা বর্গক্ষেত্রের মতোই হবে 4a। মনে করি ABCD রম্বসের ক্ষুদ্রতম কোণ AC ইকুয়াল টু 54 সেন্টিমিটার। মনে করি এই কারণে লিখছি কারণ ABCD টা উল্লেখ করা ছিল। এবং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে সুতরাং রম্বসের পরিসীমা কত? রম্বসের পরিসীমা 4a সেন্টিমিটার। যেহেতু বাহুর দৈর্ঘ্য a, তাহলে রম্বসের পরিসীমা হবে 4a। প্রশ্ন মতে এই পরিসীমাটা দেওয়া আছে, পরিসীমা হচ্ছে 180। 4 দিয়ে ভাগ করলে এর মান 45। তার মানে রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো, মানে এটা 45, সবগুলো 45। আমরা একটা উপপাদ্য জানি, ক্লাস 8 এ পড়ে আসছি, তোমাদের হয়তো মনে আছে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে রম্বসের এসি আর বিডি কর্ণ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, আর ওই বিন্দুটা আবার 90 ডিগ্রি ভাবে ছেদ করছে, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত। তো জানা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো
এসি কর্ণের দৈর্ঘ্য যেহেতু 54 দেওয়া আছে, তোমরা কেউ আমাকে বলতে পারবা AO আর OC কত কত হবে? AO ইকুয়াল টু OC। AO আর OC হবে AC এর অর্ধেক, হাফ AC। তার মানে হাফ ইনটু 54, দ্যাট ইজ 27 সেন্টিমিটার। এসি এর দৈর্ঘ্য ছিল 54 সেন্টিমিটার, তার অর্ধেক হবে AO আর OC, 57 সেন্টিমিটার। এবার তোমরা আমাকে বলো, যেহেতু সমকোণের সমদ্বিখণ্ডিত করে, তাহলে AOB এই ত্রিভুজটা কি? AOB এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে অলওয়েজ কোন উপপাদ্য কাজ করে? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভেরি গুড। হ্যাঁ, সো আমি দেখতে পাচ্ছি যে লম্বটা ভালো না। আমি এদিক থেকে আসছি। এবার মনে হয় ঠিক আছে। AOB সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ AOB এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? যেহেতু এটা সমকোণ, তাহলে এটা ত্রিভুজ AO স্কয়ার প্লাস BO স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। এর মধ্যে AO এর মানটা আমরা জানি, AO হলো 27 আর AB হলো এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য 45 ভেক্টর আছে। তো 27 স্কয়ার প্লাস BO স্কয়ার ইকুয়াল টু 45 স্কয়ার। BO স্কয়ার 2025 মাইনাস 729। এটা যদি বিয়োগ করো তো ইট উইল বি 1296। সো BO উইল বি 36। BO এর মান 36। ক্লাসের কে বলতে পারবা ভাইয়া? BO তাহলে কি BD কর্ণের অর্ধেক না? BOটা কি BD কর্ণের অর্ধেক? ক্লাসের সবাই মানে আমরা বলছি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে BOটা অবশ্যই BD এর অর্ধেক হবে। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য BD কত হবে আমাকে একটু জানাও। সুতরাং অপর কর্ণের দৈর্ঘ্য BD ইকুয়াল টু 2 ইনটু 36 সেন্টিমিটার, দ্যাট ইজ 72 সেন্টিমিটার। অপর কর্ণের দৈর্ঘ্য 72 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে একটা উত্তর আমাদের হয়ে গেছে, ছোট কর্ণটা 54, বড় কর্ণটা 72। সো কর্ণ দুটো আমরা পেয়ে গেছি। কে কে বলতে পারবা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দুইটি কর্ণের গুণফলের অর্ধেক। কর্ণদ্বয়ের গুণফল মানে হাফ ইনটু AC ইনটু B। সো আমি এটাকে এই পাশেই করতেছি। সুতরাং ABCD রম্বসের ক্ষেত্রফল হাফ ইনটু AC ইনটু B। সো হাফ ইনটু AC ইনটু B যেটা হবে হাফ ইনটু 54 ইনটু 72 বর্গ সেমি। সহজ করে দিচ্ছি, এটা মনে হয় 1944 বর্গ সেমি। তার কাছে ক্যালকুলেটর থাকলে একটু মিলায় নাও তো। রম্বসের ক্ষেত্রফলটা কি ঠিক আছে? যে এটার পরে এটা করবা, মানে এই লাল অংশটা এটা সবার পরে করবা। আমি নিচে জায়গা নাই দেখে আমি পাশে করলাম। একটু অ্যানসারটা মিলায় নাও, ঠিক আছে ভেরা? আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি যেটা করব যে 16.2 পরীক্ষা নেওয়ার সময় সবগুলার মানকে ঘুরাই দিব, মানে কোশ্চেন ঠিক রেখে মানগুলোকে চেঞ্জ করে দিব, তাইলে তোমরা যেন বুঝতে মানে নিয়ম যদি জানো তাহলে যে কোনো অঙ্কই করতে পারো। ম্যাথটা কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। ফাইন। সো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। সো এখানে যেটা আছে বেরা মাঝখানে আমাদের 9 নাম্বার অঙ্কটা বাকি আছে।
তো এটা হইলে আমাদের সিরিয়ালি 1 থেকে 11 পর্যন্ত হয়ে যায়, কারণ লাস্ট ক্লাসে আমরা মাঝখানের 2 নাম্বার আর 7 নাম্বার দুইটা কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই পারছো। বেলা 7 নাম্বারটা কি পারছো? একটা সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ, উচ্চতা x ধরলে ভূমি হবে 3x/4। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তো এই দুইটা গুণ করে প্রশ্ন মতে 363 বসাইলেই ভূমি আর উচ্চতাটা ইজিলি বের হয়ে যায়। সো 2 আর 7 নাম্বারটা তোমরা হোমওয়ার্ক করার কথা ছিল। যাই হোক, আজকে আমি তেমন কোনো হোমওয়ার্ক দিব না, কারণ এখানে সবগুলো অঙ্কই করাই দিতে হবে আমার। তো একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার। ছোট কর্ণটা দেওয়া আছে, যথারীতি সামান্তরিকেরও দুইটা কর্ণ, একটা ছোট একটা বড়, অপর কর্ণটা নির্ণয় করতে বলছে। এইখানে আমরা একটা উপপাদ্য ইউজ করব। ভাইরা, তোমাদের সবার কি এই খুব বেশি দিন আগে পড়ি নাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের কথা মনে আছে? চ্যাপ্টার 3.1 পড়ছিলাম আমরা হায়ার ম্যাথে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ছিল, আমি একটু মনে করাই দিই তাইলে হয়তো তোমাদের সুবিধা হবে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি ছিল মনে করেন? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তাহলে এডি মধ্যমা। অ্যাপোলোনিয়াস বলছেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণ। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে তৃতীয় বাহু বিসি তার অর্ধেক বিডি, সমদ্বিখণ্ডক মধ্যমা হলো এডি, এই দুইটার বর্গের সমষ্টি দ্বিগুণ হয়। এই উপপাদ্যটার নাম হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। ক্লাসের সবার কি মনে আছে আমাকে একটু জানাও। আমরা চ্যাপ্টার 3.1 হায়ার ম্যাথ খুব বেশি দিন আগে করি। ওকে, সো এই উপপাদ্যটা ইউজ হবে। এর আগে নম্বরে আমরা পিথাগোরাস ইউজ করছি। 9 নম্বর অঙ্কটায় বলা হয়েছে একটা সামান্তরিক আছে যার বাহুর দৈর্ঘ্য গুলা হলো, ভালো করে বুঝো, এবিসিডি একটা সমান্তরিক যার বড় বাহুটা মানে হলো 30 সেন্টিমিটার আর 26 সেন্টিমিটার, ছোট কর্ণটা হলো 28 সেন্টিমিটার, এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তবে পার্থক্য হচ্ছে এখানে সমকোণে করে না। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, শুধু সমদ্বিখণ্ডিত করে। তাহলে এসি হচ্ছে 28 সেন্টিমিটার, তাহলে এই দুইটা কি 14 আর 14 হবে না? হ্যাঁ, এসি হলো 28, তাহলে এটা তার অর্ধেক হবে 14। সো আমার টার্গেট হলো বাকি কর্ণটা বিটা বের করা। আগের বারে সুবিধা ছিল যে পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারছিলাম, এখানে তা পারবো না, কারণ এটা সমকোণ না। তো মনে করি এবিসিডি সামান্তরিকে এই বিসি আর এডি এই দুইটা হলো সমান, এই দুটাই 30 সেন্টিমিটার। এবি আর সিডি এই দুইটা হলো 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতর কর্ণ এসি ইকুয়াল টু 28 সেন্টিমিটার জানা আছে। এখানে জাস্ট সমকোণে কথাটা হবে না, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ওকে, সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এও আর ওসি হবে 28 এর অর্ধেক 14। সুতরাং এও ইকুয়াল টু ওসি ইকুয়াল টু হাফ এসি, তার মানে 14 সেন্টিমিটার। ভাইরা, আমরা কি তাহলে বলতে পারি যে এবিসি ত্রিভুজে বিওটা মধ্যমা, এসি বাহুর মধ্যবিন্দু? ক্লাসের সবাই আমাকে বলো, এবিসি ত্রিভুজে বিওটাকে কি আমি মধ্যমা বলতে পারি? তাহলে মধ্যমা হইলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো?
ক্লাসের কেউ কি আসো যে আমাকে পারফেক্টলি বলতে পারো ত্রিভুজ এবিসি একো মধ্যমা, তাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে হবে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 ইনটু একো স্কয়ার প্লাস বিকো স্কয়ার। দেখো তো ভাইরা এই অ্যাপোলোনিয়াসের লাইনটা বুঝছো কিনা? ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ডাবল। ক্লাসের সবাই মানে ডি এর জায়গায় খালি এখানে ও আছে, আর কোনো পার্থক্যই নাই। সো আমরা এখানে সবগুলা মানি জানি বিও ছাড়া। দেখো এবি জানি, বিসি জানি, এও জানি, তাহলে এখান থেকে আমরা ইজিলি বিও বের করে ফেলতে পারবো। বিও এর ডাবল হচ্ছে বিডি। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? একই টাইপের অঙ্ক দুইটা। তো মানগুলো বসাও। এবি স্কয়ার 26 স্কয়ার 30 স্কয়ার 2 ইনটু 14 স্কয়ার প্লাস বিও স্কয়ার। এটা 676 900 976 মধ্যমা হয় 196 প্লাস বিও স্কয়ার। বিও ভাগ করো, জানতে চাই 1576 ভাগ 2 কত হয়? 1600 থেকে 800 থেকে 12 হয় 792 হয়। আচ্ছা, আর 792 196 যদি আমি বাদ দিই হবে 496 না 596 বিও স্কয়ার 596। দেখো তুমি আমি ঠিক লিখছি কিনা ক্লাসের সবাই? এটা কি ঠিক আছে? বিও হচ্ছে 24.33। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে একটু মিলায় নাও। কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু মিলায় নাও। 1576 ভাগ 2 792 তো ও না 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 ভুল করতেছি মনে হয়। 76 কে 2 দিয়ে ভাগলে 12 কম 92 হওয়ার কথা না, 88 হওয়ার। 88 বিয়োগ করলে তা 8 কম 592 হয়। তাতে এটা 24.6। কারো কাছে কি ক্যালকুলেটর আছে? যারা একটু কষ্ট করে মিলায় নাও, অবশ্যই ঠিক আছে এটা। তো যাই হোক, অপর কর্ণের দৈর্ঘ্য পাশে করতেছি আমরা। অপর কর্ণের দৈর্ঘ্য BD equal to 2 into 24.33, মানে BO এর ডাবলটাই তো হবে হচ্ছে পুরোটা, তার মানে 48.66 সেন্টিমিটার হবে অপর কর্ণের দৈর্ঘ্য। এটা অ্যানসার। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আজকে আমি প্রথমেই যে দুটো অঙ্ক পড়াইলাম 9 আর 10, এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের লাস্ট ক্লাসে ইম্পর্টেন্ট গুলা দাগাই দিছিলাম, তোমাদের হয়তো মনে আছে। শেষ ক্লাসে আমরা 5টা বা 6টা অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিছিলাম। সো অঙ্কটা কি সবাই বুঝছো? আমাকে একটু জানাও। মানে ক্যালকুলেশন তো ঠিক আছে, মানে ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা না, কনসেপ্টটা বুঝছো কিনা সবাই? অ্যাপোলোনিয়াস দিয়ে কিভাবে করলাম? জি ভাইয়া। ফাইন, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সো এটার মতো একটা উদাহরণেও আছে, উদাহরণটাও করবা। হুবহু একই রকম একটা উদাহরণে আছে। আমি নাম্বারটা তোমাদের একটু বলে দিই, তাইলে মনে হয় সুবিধা হবে। তারাও এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, উদাহরণ 12
সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার 8 মিটার, ক্ষুদ্রতম কর্ণ অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ওরা যে নিয়মটা করছে ভাইয়া উদাহরণ বিশাল বড়, তুমি আমার নিয়মটাই করবা ছোট হবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে অ্যাপোলোনিয়াস দিয়ে করলে অনেক সহজ হয়, ওরা লম্ব টম্ব একে পিথাগোরাস দিয়ে করছে, প্রয়োজন নাই সেটা। সো এবার আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে 12 নাম্বারের মতো একটা অঙ্ক কিন্তু উদাহরণে করা আছে, আমি নাম্বারটা তোমাদের একটু দেখাই দিচ্ছি। 12 নাম্বারের মতো উদাহরণ 14 নাম্বারটাও আছে। একটা ট্রাপিজিয়াম, দুইটা লম্ব আঁকতে হয়। তো আমরা এই 12 নাম্বার অঙ্কটা এখন করব। সো এটা দেখে উদাহরণ 14 নাম্বার যেটা, সেটাও তোমরা একটু দেখবা। উদাহরণগুলোও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, একই টাইপের অঙ্ক যেহেতু। তো সিরিয়ালি আমরা করতেছি। 12 নাম্বারটা একটু দেখে নাও। 12 নাম্বারে বলছে যে একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটা হলো 31 আর 11 সেন্টিমিটার, আর অপর বাহু দুইটা হলো 10 আর 12। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ভাইরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু দুইটা তো দেওয়াই আছে, ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব। শুধু এই মধ্যবর্তী লম্ব দূরত্ব এইচটা নাই, তো এইটাই আমার বের করার ব্যবস্থা করতে হবে। তো চলো আমরা শুরু করি। সুন্দর করে চিত্রটা আঁকতে হবে 12 নম্বরে। ABCD একটা ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহু দুইটা কত কত, লম্ব এখানে দুটো, এটা 11 সেন্টিমিটার আর এই পুরাটা হলো 31 31 সেন্টিমিটার। এটা হলো 10 আর এটা হলো 12। 10 সেন্টিমিটার, এটা হলো 12 সেন্টিমিটার। আমি এই উচ্চতাটাকে h ধরে নিচ্ছি, এই উচ্চতাটা h, তাহলে অবভিয়াসলি এটাও h হবে। এই লম্ব দুইটার নাম দাও ই আর এফ। ওকে, চিত্রটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমাকে কষ্ট করে যদি আমি এইচটা বের করে ফেলতে পারি তাহলে এই অঙ্কটা হয়ে গেল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি বের করে ফেলতে পারব। দুইটা লম্ব আঁকছি আমি, এর ফলে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুই পাশে, এবিই আর ডিএফসি বা ডিসিএফ। এই দুইটা দিয়ে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে আমরা এইচ এর মানটা বের করে ফেলার চেষ্টা করব। সো এইটা 12 নম্বর অঙ্ক, এটার মতো হুবহু অনুশীলনী উদাহরণের 14 নাম্বারটাও আছে, সেটাও একটু দেখবা। উদাহরণগুলো কিন্তু মানে অনুশীলনীর অঙ্কের মতো করেই প্র্যাকটিস করবা। আমি তো অনুশীলনী সবগুলো করায় দেওয়ার চেষ্টা করতেছি। সো উদাহরণগুলো তোমরা করবা এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো দিও। তোমাদের মধ্যে পরীক্ষা দেওয়ার প্রবণতা একটু কম, পরীক্ষাগুলো দিলে নিজের পড়া হয়, নিজেকে নিজে জাস্টিফাই করতে হবে। তো অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলো দিতেছি যেগুলো, তোমরা কিন্তু পরীক্ষাগুলো অবশ্যই দিও। এই উইকে আমি 16.2 এর পরীক্ষাটা নিব। যাই হোক, এবার মনে করি এবিসিডি ট্রাপিজিয়াম, এবিসিডি ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহু দ্বয়, সমান্তরাল বাহু দ্বয় এডি ইকুয়াল টু হলো 11 সেমি ও বিসি ইকুয়াল টু 31 সেমি। অপর বাহু দ্বয় এবি ইকুয়াল টু 10 সেমি আর ডিসি ইকুয়াল টু বা সিডি ইকুয়াল টু 12 সেমি। কি কাজ করছি? এই লম্ব বিসি এবং ডিএফ লম্ব বিসি আর। আচ্ছা, ভালো কথা। এর মধ্যে ধরে নিই এই বিডি কে x সেন্টিমিটার ধরে নিলাম। এই ছোট হাতের এই যে এই ছোট্ট এতটুকু এই বিটা হলো x, ধরে নিচ্ছি x সেন্টিমিটার। ক্লাসে কেউ কি আসো যে আমাকে বলতে পারবা
ইএফ কত ভেড়া? ইএফ এটা পারা যাবে, চিন্তা করে বলো তো ইএফ টা কত? ভেড়া এডি যদি 11 হয় তাহলে ইএফ ও কি 11 হবে না ভেড়া? এটা একটা আয়তক্ষেত্র না? ক্লাসের জি সবাই কি ভাইয়া। বুঝতেছো? ওকে, আবার ইএফ হইল 11, এডি এর সমান যেহেতু, তাহলে কেউ কি আছে বুদ্ধিমান যে এফসি বলতে পারবে? এফসি হবে পুরোটা 31, 31 থেকে x আর 11 বাদ দিলে এতটুকু এফসি হবে কিনা? 31 minus 11 minus x সেন্টিমিটার, that is 20 minus x সেন্টিমিটার, এটা হচ্ছে এফসি, মানে পুরোটা 31, একটু x একটু 11 বাদ দিলাম, তাহলে এটা পাওয়া যাবে। তো আমরা পেয়ে গেছি বিই আর এফসি, আর এই দুটো আমি এইচ ধরে নিব। আচ্ছা, বিই এটা, এবং এখানে তুমি এই আর ডিএফ এই দুটাকে 8 সেন্টিমিটার ধরে নাও। ফাইন, এবার দুটো সমকোণী ত্রিভুজ আছে আমাদের এবিই আর ডিএফসি। প্রথমে এবিই নিই। সমকোণী ত্রিভুজ মানে পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ এবিই এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে? ab স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তো ab আমরা জানি ab হলো 10, ad আর bd হচ্ছে h আর x, তো h স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার 100। সো এটা পাইলাম আমরা। আবার সমকোণী ত্রিভুজ GCF, আবার সমকোণী ত্রিভুজ GCF এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে df স্কয়ার প্লাস fc স্কয়ার ইকুয়াল টু cd স্কয়ার। df স্কয়ার আমরা জানি h স্কয়ার, আর fc স্কয়ার কত হবে? 20 minus x হোল স্কয়ার, আর dc স্কয়ার হলো 12 স্কয়ার প্লাস cd স্কয়ার। এরা সবাই বুঝছো নিশ্চয়ই, AE আর DF দুটি সমান উচ্চতা, এটা h, আর FC আমি বের করে রাখছিলাম, FC হলো 20 minus x, আর CD তো দেওয়াই আছে 12। তো হোল স্কয়ারটা ভাঙা, হোল স্কয়ার ভাঙালে কি হবে? h স্কয়ার প্লাস 400 minus 40x plus x স্কয়ার ইকুয়াল টু 144। এর মধ্যে এক নম্বর সমীকরণ দেখো, h স্কয়ার প্লাস x স্কয়ার 100 দেয়া আছে। h স্কয়ার প্লাস x স্কয়ার যদি 100 হয় তাহলে 100 প্লাস 400 মাইনাস 40x ইকুয়াল টু 144। সাইড নোট হচ্ছে 1 নং থেকে। আমাকে সবাই একটু জানাও যে বুঝতে পারছো কিনা এটা। h স্কয়ার প্লাস x স্কয়ার এর মানটা 100 বসাই দিয়েছি, বাকিগুলো যা আছে তাই। একটু ঠান্ডা মাথায় পুরোটা চিন্তা করে বলো যে বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই। ভাইরা তোমরা যদি এই প্রাথমিক এই ক্যালকুলেশন বুঝো, এইখানে আর এখানে দুটো সমকোণী ত্রিভুজে পিথাগোরাস দিছি অনলি। 100 আর 400 হয়ে গেল 500, 500 থেকে 144 গেলে হবে 356। 356 ইকুয়াল টু 40x। 40x টা ডানে পাঠিয়ে দিই, আর এটা পাবে বামে বলছি আমি। 356 ইকুয়াল টু 40x, x ভাগ করলে 356 কে 40 দিয়ে ভাগ করলে, ক্যালকুলেটর আছে কারো কাছে ভাইয়া? একটু কষ্ট করে আমাকে বলো, 356 ভাগ 40 কত হয়? 356 ভাগ 40 কত হয় আমাকে একটু জানাও। আমি একটু চেক করি আমার কাছ থেকে। 356 ভাগ 40, স্যার 8.9 আসে। 8.9, হ্যাঁ কারেক্ট, 8.9 আমি চেক করে দেখলাম। সো 8.9 হবে। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে তার হচ্ছে যদি মনে থাকে, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে AB প্লাস BC ইনটু H বর্গ একক। আমি আলাদা করে দিই বুঝতে সুবিধা হবে।
হাফ ইনটু এডি প্লাস বিসি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব। এডি আর বিসি এর আগে আমি বের করে রাখছি 11 প্লাস 31, মানে এটা তো প্রথমে দেওয়াই ছিল, ইনটু 8.9 বর্গ সেল। 11 31 যোগ করলে 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে 21, 21 ইনটু 8.9, আমি একটু চেক করে দেখতেছি, 21 ইনটু 8.9, তো উত্তরটা হচ্ছে মোস্ট প্রবাবলি 186.9, 186.9। আমি কোন জায়গায় কি ভুল করছি কিনা চেক করে নিই, দাঁড়াও। ঠিকই আছে মনে হচ্ছে, 10 আর 12ই ছিল না, আরেকবার একটু দেখে আসি। বাকি দুইটা বাহু 10 আর 12, 31 11, 10 আর 12, ঠিক আছে। ওকে, সো এটা হবে 186.9 বর্গ সেমি। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো টোটাল অঙ্কটা। প্রথম থেকে আমি আরেকবার বুঝাই দিব। এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার সমান্তরাল এডি আর বিসি দেয়া আছে, এটা 11, এটা 31, আর বাকি দুইটা দিয়েছে 10 আর 12। আমি করছি কি, দুইটা লম্ব আঁকছি, এই আর ডিএফ, দুইটা লম্ব আঁকছি। লম্ব আঁকার পরে এই বিটাকে এক্স আর এই আর ডিএফ এই দুটাকে এইচ ধরে নিয়েছি। যেহেতু এডি 11, তাহলে ইএফটাও 11ই হবে। তাহলে এই পুরোটা 31, তাহলে খেয়াল করো পুরোটা 31, এখান থেকে মানে এফসি যদি আমি বের করতে চাই তাহলে বিই বাদ দিব আর ইএফ বাদ দিব। তাহলে 31 থেকে 11 আর এক্স বাদ দিলে আমি 20 মাইনাস এক্স পেয়ে যাচ্ছি হচ্ছে এফসি। তাহলে প্রথমে আমি সমকোণী ত্রিভুজ এবিসি নিচ্ছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে এবি স্কয়ার, তাহলে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 100 হলো। তারপর আমরা নিলাম হচ্ছে সমকোণী ত্রিভুজ ডিসিএফ, এখানে ডিএফ স্কয়ার প্লাস এফসি স্কয়ার ইকুয়াল টু ডিসি স্কয়ার হলো। সো ডিসি স্কয়ার 144, এখানে হোল স্কয়ার ভাঙাইছি, তো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার 100 হলো যে আগের ইকুয়েশন থেকে। 500 থেকে 144 বিয়োগ করলে 356, আর 40x আছে, ভাগ করলে x এর মান পাইলাম 8.9। এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্ব। সমান্তরাল বাহু দুটো হচ্ছে 31 আর 11, যোগ করলে হয় 42, 2 দিয়ে ভাগ করলে 21, 21 ইনটু 8.9 পাইছি 186.9। আশা করি সবাই বুঝতে পারছো এই ক্ষেত্রফলটা। সো একই রকম নিয়মে এই উদাহরণটা 14 নম্বর উদাহরণটা তোমরা করতে পারবে। তো ভাইয়ারা আমরা 12 পর্যন্ত মোটামুটি করে ফেলছি। এই পর্যন্ত হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে যে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম এতে এই অঙ্কগুলো হয়। 14 নম্বর সৃজনশীলটার ব্যাপারে একটু আমি বলে দিব। 14 নম্বর সৃজনশীলটা আর 13 নম্বর আমি অঙ্কটা করাই দিব, কিন্তু এই যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই ক্ষেত্রফলগুলো তোমরা নির্ণয় করবা। আমি একটু বুঝায় বলি কিভাবে নির্ণয় করবা। সবাই ক্লাসের সবাই একটু খেয়াল করো, এই প্রত্যেকটা বাহু 22 আছে। ভেড়া এখানে দেখো, কেউ কি বলতে পারবা এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত বলো তো ভেড়া? উপরে আমি যে মার্ক করছি, মানে বাহুর দৈর্ঘ্য হইলো 22 আর উচ্চতাটা হইলো 12, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ভেড়া এই যে উপরের ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই উপরের ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইনটু 22 ইনটু 12 হবে। সবাই কি বুঝছো? বুঝতে পারছি। আচ্ছা, এরকম ক্ষেত্রফল কয়টা আছে বলতো ত্রিভুজ? 4টা। তাহলে একটার ক্ষেত্রফল যদি সাপোজ এটা কত হবে 11 ইনটু 12, তার মানে হবে 132। তাহলে 4টার ক্ষেত্রফল হবে 4 ইনটু 132। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? একটার ক্ষেত্রফল 132, 4টার ক্ষেত্রফল 4 ইনটু 132 হবে। আর মাঝখানে কি আছে বলতো ভাইরা? মাঝখানটায় আছে একটা বর্গ, বর্গের এক বাহুর দৈর্ঘ্য 22, ক্ষেত্রফল হচ্ছে 22 স্কয়ার। তার মানে সম্পূর্ণ বহুভুজটার ক্ষেত্রফল হবে 4 ইনটু 132 যোগ 22 স্কয়ার। সবাই কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই?
কিভাবে বের করবা সবাই কি বুঝছো চিত্র দেখে? আমি আবার বলি, সবাই দেখো এখানে প্রত্যেকটা বাহু হলো 22 করে, প্রশ্নে বলে দিচ্ছে। তাহলে এটা 22 আর উপরেরটা হলো 12, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 22 ইন্টু 12, এরকম 4টা ত্রিভুজ আছে, 4 ইন্টু 132, আর মাঝখানে আছে একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 22, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 22 ইন্টু 12। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, সো এটা করবা, এগুলো 2 মার্কের কোশ্চেন বা এমসিকিউ এ আসে। তোমাদের আমি একটু জানতে চাই, দেখি বুদ্ধি আছে কার কার, কে কে আমাকে এই উত্তরটা দিতে পারবা? 1 নাম্বারটার ক্ষেত্রফল কত? ভেরা এই এই জিনিসটার নাম কি, কেউ কি বলতে পারবা? এটা একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। সো এখানে দুইটা দাগ দেওয়া হয়েছে যে এইটা আর এটা সমান। তাহলে তোমরা আমাকে একটু বলো যে এইটা যদি 3 হয় তাহলে এটাও 3। লক্ষ্য করো, তাহলে আমি যদি এইটা যোগ করি, মানে এটা ক্ষেত্রফল কিভাবে বের করবা? মানে এটা যেহেতু 3 দেওয়া আছে, এটাও 3 বলতেছে, তার মানে সমান্তরাল বাহু দুইটা হলো 24, 2.4 আর 4, তাহলে হাফ ইন্টু ব্র্যাকেটে 2.4 প্লাস 4, আর মধ্যবর্তী লম্ব দূরত্ব কত ভেরা? এটা সমান যেহেতু বলছে ইন্টু 3 হবে, হাফ ইন্টু, দুঃখিত এটা ভুল করছি, এটা 4 হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী লম্ব দূরত্ব, মধ্যবর্তী লম্ব দূরত্বটা হচ্ছে 3। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সো ভেরা আমরা তোমাদের কাজ দিব হচ্ছে এই অঙ্কগুলো, প্রত্যেকে কষ্ট করে এই যে 15 এবং 16 এই দুইটা ম্যাথের প্রত্যেকটা ক্ষেত্রফল নির্ণয় করবা। এর মধ্যে এইটা তো আমি দেখাই দিছি লাস্টেরটা, যে 15 মতো, তো সবগুলো ট্রাই করবা, না পারলে আমি করাই দিব, কোনো প্রবলেম নাই। 14 নাম্বারটা একটু দেখে নাও। 14 নাম্বারে কি বলছে, একটা আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ দেয়া আছে। তো পুরাটা যদি আমি বাগান করে ফেলি, খেয়াল করো, পুরাটা যদি আমি বাগান করে ফেলি তাহলে আমি বাগানের পরিচর্যা করব কিভাবে? তখন তো ফুল পাড়ায় পাড়ায় যেতে হবে আমার। এই কারণে মাঝখানে একটা দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর একটা রাস্তা আছে। তো এই রাস্তার চওড়া হলো 3 মিটার। এই তথ্যের সাহায্যে আমাকে চিত্রটা প্রথমে আঁকতে বলছে, চিত্র আঁকলেই আমার হয়ে গেল। সোজা অঙ্ক, একটু বুঝাই দিতেছি। এই হইল একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে 150 আর প্রস্থ হচ্ছে 100। এই বাগানটাকে পরিচর্যা করার জন্য মাঝখানে একটা রাস্তা আছে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর, ঠিক মাঝখান বরাবর রয়েছে। যারা এদিকে গিয়ে এখানে পরিচর্যা করা যায়, এখানে গিয়ে এখানে যাওয়া যায়, এখান থেকে এখানে যাওয়া যায়। তো রাস্তার চওড়া হচ্ছে 3 মিটার করে, সব দিকেই 3 মিটার। এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে। 14 কতখানি চিত্র আপনি হয়ে যাবে, আর 6 নাম্বারটা আমি একসাথে করে ফেলতেছি। সো কে বলতে পারবা এই রাস্তার এই চওড়া বরাবর, এই যে রাস্তা দেখতেছো, এই চওড়া বরাবর দৈর্ঘ্য হলো 150 আর প্রস্থ কত? 3। বলো তো ভেরা, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রফল 150 মিটার লম্বা আর 3 মিটার চওড়া, তাহলে হবে 150 গুণ 3 বর্গ মিটার, দ্যাট ইজ 450 বর্গ মিটার। জানতে চাই প্রস্থ বরাবর রাস্তাটা, এই যে এইটা হলো 100 আর চওড়া হলো 3, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত?
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে 100 গুণ 3। কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলাটা কি কেউ বলতে পারবা? এখানে ছোট্ট একটা ঝামেলা হয়েছে, এই যে মাঝখানের জায়গাটা কি একটা ছোট্ট বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে দুইটাই 3। এই জায়গাটা কি ডাবল চলে আসছে না ম্যাডাম? দৈর্ঘ্য বরাবর হিসাব করছো আর প্রস্থ বরাবর দুই জায়গাতেই এই জায়গাটা চলে আসছে সাধারণ। তো সাধারণ অংশের ক্ষেত্রফল কত? এটা হলো 3 মিটার। এটা একটা বর্গক্ষেত্র, তার মানে 3 স্কয়ার বর্গমিটার, 9 বর্গমিটার। তাহলে আমি জানতে চাই রাস্তার ক্ষেত্রফল কত হবে? এইটা যোগ এইটা, কিন্তু এখান থেকে 9 একবার বাদ দিতে হবে, কারণ একবার আমি হিসাব করলে দ্বিতীয়বার আমার হিসাবে আসবে না। সো রাস্তার ক্ষেত্রফল কত হবে? 450 যোগ 300, এখান থেকে বাদ যাবে 9 বর্গমিটার, দ্যাট ইজ 741 বর্গমিটার। 9 বর্গমিটার কারণটা বুঝতে পারছো? দৈর্ঘ্য বরাবর, সাপোজ এটা একটা কেক ভাবো, কেক তুমি এভাবে খেয়ে ফেলছো, তাহলে এই জায়গাটা তো নাই। যখন তুমি এই দিক বরাবর আনতে যাচ্ছ, তখন কি এই জায়গাটা বাদ দিয়ে হিসাব করতে হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? না স্যার, আবার বুঝা। আবার বলি, সাপোজ ধরো এটা একটা কেক, এই তুমি খেয়ে ফেলছো কেকটা, তাহলে এই জায়গাটা তো খাওয়া। এখন যখন তুমি এই জায়গা ক্ষেত্রফলটা বের করতেছো, তখন কি মাঝখানের এই জায়গাটা পাবা? না। সো তুমি কি করবা, মানে এই মাঝখানের জায়গাটার ক্ষেত্রফল দুইবার তো আর হবে না, একবার হবে। মানে ধরো দৈর্ঘ্য বরাবর যেটা হিসাব করছি সেটা ঠিক আছে, কিন্তু প্রস্থ বরাবর যখন আমি হিসাব করতেছি, তখন মাঝখানের এই যে 3 বর্গমিটার এর একটা বর্গক্ষেত্র, মানে 3 মিটারের, সেটা কিন্তু প্রস্থ থেকে বাদ যাবে, কারণ দৈর্ঘ্যের মধ্যে এটা চলে গেছে, প্রস্থের মধ্যে তো আর এটা আসবে না। এই কারণে আমি এখানে বলছি সাধারণ অংশ, মানে দৈর্ঘ্য বরাবরও আছে, প্রস্থ বরাবরও আছে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, মানে রাস্তার ক্ষেত্রফল হয়ে গেছে, এটা হলো ক্ষয়ের অ্যান্সার। গ নাম্বারটাই কি বলছে একটু দেখে নাও। গ নাম্বারটাই বলা হয়েছে রাস্তাটা পাকা করতে এত প্রস্থ বিশিষ্ট, মানে দৈর্ঘ্য আর প্রস্থ বিশিষ্ট কয়টা ইট দরকার হয়। এটা খুব সোজা একটা অঙ্ক। এটাকে মিটারে বানাবা, এটাকে মিটারে বানাবা, একটা ইটের ক্ষেত্রফল বের করতে পারবা দৈর্ঘ্য গুণ প্রস্থ? ক্লাসের সবাই আমাকে জানাও, সবাই কি একটা ইটের ক্ষেত্রফল বের করে মোট কয়টা ইট লাগবে কেমনে বের করবা বলো তো? ক্লাসের সবাই মোট কয়টা ইট লাগবে এটা কিভাবে বের করবা? এরা রাস্তার ক্ষেত্রফলকে একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে তাইলে এতগুলা ইট লাগবে, এটা কি বের করতে পারবা? Yes, sir. একদম সোজা ভাইয়া, আমার মনে হয় যে 14, মানে এই এত সোজা সৃজনশীল তোমাদের কোনোদিনও পরীক্ষায় আসবে না। যাই হোক, আমাদের লাস্ট যে অঙ্কটা বাকি আছে 13 নম্বর, সেটা করাই দিব এখন। তোমাদের কাজ হচ্ছে 14 গ করা, 15 আর 16 সৃজন, মানে যেই ইগুলো আছে চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয়, প্রত্যেকটা করবা সুন্দরভাবে। 13 নাম্বারটা একটু আনকমন ম্যাথ, আমি একটু বলে দিচ্ছি, ভালো করে অঙ্কটা দেখে নাও। কারো কি আমি জানি না তোমাদের সবার 16.1 এর কথা মনে আছে কিনা, অনেক আগে পড়েছি, একটু মনে করাই নিব অবশ্যই। একটা অষ্টভুজ, সুষম অষ্টভুজ মানে হইলো 8টা বাহুই সমান এমন অষ্টভুজ আছে, তার কেন্দ্র থেকে, মানে মাঝখানের কেন্দ্রটা থেকে প্রত্যেকটা কৌণিক মানে শীর্ষবিন্দুর দূরত্ব হলো 1.5 মিটার। তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি। চিত্রটা একটা অষ্টভুজ, এটা একটা অষ্টভুজ, 8টা বাহু, এ বি কেমনে এক বুঝছো, এই সোজা, এই আবার সোজা, এই আবার সোজা, এই, তাহলে অষ্টভুজ হবে এ বি সি ডি ই এফ জি এইচ। এটা হলো কেন্দ্র, কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য
কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। কেন্দ্রটা ধরো ও, এটা হলো 1.5 মিটার, 1.5 মিটার। হ্যাঁ, বেলা তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো প্রত্যেকটা কেন্দ্রের সাথে আমি যদি যোগ করি প্রত্যেকটা বিন্দু, তাহলে কি একই ত্রিভুজ উৎপন্ন হবে না? সবাই কি বুঝতেছো? এটা একটা সুষম অষ্টভুজ। সাপোজ এটা একটা কেক ভাবো, তাহলে আমি যদি এই স্লাইসটা নিই বা পিজা ভাবো, তাহলে কি 8টা স্লাইসই সমান না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহুর দূরত্ব হচ্ছে 1.5 মিটার। আমি কেন্দ্রের সাথে যদি সবগুলা বাহু যোগ করি, তাহলে এখানে 8টা ত্রিভুজ উৎপন্ন হবে। এই 8টা ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে না? কারণ বাহুগুলো সমান সব। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, তো এইবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমি এ ও বি ত্রিভুজটা দেখতে পাইলাম, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা হচ্ছে একটা অষ্টভুজ। মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটি সুষম অষ্টভুজ। এর আগে কখনো অষ্টভুজ তোমরা আঁকবে? কেন্দ্র ও হতে প্রতিটি কৌণিক বিন্দু দূরত্ব হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। হ্যাঁ, তোমাদের মধ্যে ক্লাসের মধ্যে কেউ কি আছে যে আমাকে কোন এ ও বি এর মানটা বলতে পারবে? এমন কেউ কি আছে যে বলতে পারবে এই কোণটার মান কত? আমাকে বলো পুরো কোণটা কত? এই যে বৃত্তের টোটাল কোণ কত? কে বলতে পারবে? 360 ডিগ্রি। আমরা জানি যে সম্পূর্ণ বৃত্ত হচ্ছে 360, আর এটা কি তার 8 ভাগের 1 ভাগ না ভাইরা? আমরা বলছিলাম যে 8টা স্লাইস সমান, তাহলে এই কোণটা হবে 360 এর 8 ভাগ, মানে হলো 45 ডিগ্রি। মানে সবগুলা কোণ সমান, আর সবগুলা কোণ মিলায় হলো 360 ডিগ্রি। তাহলে এ ও বি কোণের মানটা 360 কে 8 দিয়ে ভাগ করলে 45 হবে। সবাই কি আমার কথা বুঝছো? না বুঝলে আমাকে জানাও। পুরো বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি, আর প্রত্যেকটা কোণ মানে এই যে এ ও বি, এ ও এইচ, এইচ ও জি, এফ ও জি প্রত্যেকটাই কিন্তু 45 করে, কারণ এটা প্রত্যেকটা 8 ভাগের 1 ভাগ। আমার চিত্র যদিও পারফেক্ট হয় নাই, কারণ আমি তো খালি হাতে তো আর সুষম অষ্টভুজ আঁকাটা অনেক টাফ। তোমরাও স্কেল পেন্সিল দিয়ে আঁকবা, অত পারফেক্ট হওয়ার প্রয়োজন নাই। তোমার চেষ্টা করবা যে সবগুলা বাহু যেন সমান হয়, ব্যাস। আর পরিমিতিতে জ্যামিতির মতো পারফেকশন হইতে হবে এমন কোনো কথা নাই, আনুপাতিক চিত্র আঁকলেই চলে। তোমাদের কি কারো মনে আছে ত্রিভুজের ক্ষেত্রফলের আমরা একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু অন্তর্ভুক্ত কোণের সাইন। আমি জানি না তোমাদের মনে আছে কিনা, একটু মনে করাই দিই। হাফ, এই যে নামকরণ কিভাবে করে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বিসি সাইন এ। হাফ ইনটু দুই বাহুর গুণফল ইনটু অন্তর্ভুক্ত কোণটা কি, বি আর সি এর মধ্যে এ। তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ বিসি সাইন এ। জানতে চাই তোমাদের কাছে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কত হবে? তাহলে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ও এ ইনটু ও বি ইনটু সাইন কোণ এ ও বি বর্গ একক। ও এ আর এ বি হচ্ছে 1.5 1.5, আর সাইন এ ও বি হচ্ছে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, সো 2.25 ভাগ 2 ইনটু 1/√2। সো এটা এত বর্গ মিটার হবে। ক্লাসের কেউ কি আসো যে আমাকে এই উত্তরটা বলতে পারবে? 0.97 না কত যেন হয়, একটু চেক করে আমাকে একটু বলো তো ভাইয়া কত হয়, কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে। 2.25 ভাগ 2√2
ক্লাসের কেউ একজন আমাকে রেজাল্টটা বলো। কারো কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে একটু জানাও আমাকে কত হয়। টু 2.25 ভাগ 2 ভাগ √2। আচ্ছা আমি একটু দেখার চেষ্টা করি। 2.25 ভাগ 2 ভাগ √2, হ্যাঁ 0.7956 হয়। 0.7956 বর্গমিটার। আমাকে বলছি অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে, এটার ক্ষেত্রফল বের করে ফেলছি। আমার মনে হয় 8 দিয়ে গুণ করলেই সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। তার মানে অষ্টভুজের ক্ষেত্রফল 8 ইনটু 0.7956 বর্গমিটার। কেন বুঝছো? একটা পিজার একটা স্লাইস, 8টা স্লাইস মিলে পুরো অষ্টভুজ হয়। এটার সাথে 8 দিয়ে গুণ করলে কত হয় একটু দেখে নিই। into 8, 6.36, 6.36 বর্গমিটার প্রায়। তো এটা একটা স্পেশাল অঙ্ক। স্পেশাল অঙ্কটা স্টার মান দিয়ে রাখলাম। তোমরা বাসায় গিয়ে যখন হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক তো আমি দিছি অনেক অল্প, তোমরা খেয়াল করে দেখো যে এইরকম একটা অঙ্ক কিন্তু উদাহরণেও আছে। উদাহরণ 15 নম্বর, একটু দয়া করে দেখে নিবা। সো আমাদের মোটামুটি 16.2 চ্যাপ্টার শেষ হয়ে গেছে। যদিও যে হোমওয়ার্ক গুলো দিছি প্রবলেম থাকলে আগামীকালকে আমাকে জানাও। আগামীকালকে আমরা হায়ার মেথড চ্যাপ্টার 5.6 এ চলে যাব। আমরা 5 করতেছিলাম, 5.5 শেষ করছিলাম, 5.6 এ চলে যাব। ভালো থাকো সবাই।